আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই খুবই ভালো আছি। আজকে আমরা 100 ডেজ জিকে প্রোগ্রামের এপিসোড 8 উপমহাদেশে মুঘল সাম্রাজ্য এই নিয়ে আলোচনা করব। সো মুঘল সাম্রাজ্য কিন্তু আমাদের এতক্ষণ পর্যন্ত যতগুলো টপিক পড়লাম এপিসোড যা কিছু ছিল ইতিহাস টপিক থেকে, যেমন প্রাচীন বাংলার ইতিহাস ও জনপদ, বাংলার বিভিন্ন শাসনামল, মুসলিম শাসন, বাংলায় মুসলিম শাসন, এই যে আমাদের প্রাচীন বাংলার শাসন, এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যদি বলা যায় তাহলে সেটা হচ্ছে উপমহাদেশে মুঘল সাম্রাজ্য। সো এই টপিকটা একটু ভালো মতো পড়বা। আমার পড়ানোর থেকে তোমার আসলে এখানে অনেক কিছু মনে রাখার বিষয় আছে। সো আমরা একটু উপমহাদেশে মুঘল সাম্রাজ্য পড়বো। সো এর আগে আমরা উপমহাদেশে মুসলিম শাসন পড়তেছিলাম, যেখানে আমরা লোদি রাজবংশ অর্থাৎ দিল্লি সালতানাতের লোদি রাজবংশ পর্যন্ত পড়াশোনা শেষ করছি। সো আমরা একটু দেখে নিব এই যে লোদি রাজবংশ যেখানে শেষ হয় পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে। এই পানিপথের প্রথম যুদ্ধে সম্রাট বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করেন। এটা ছিল 1526 21 এপ্রিল। সো এর পরবর্তীতে সম্রাট বাবরের হাতে ক্ষমতা চলে আসে। সম্রাট বাবর ছিলেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। সো মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, তার ছেলে হুমায়ুন, তার ছেলে আকবর, তার ছেলে জাহাঙ্গীর, তার ছেলে শাহজাহান, তার ছেলে আওরঙ্গজেব। তারপরে আরও বেশ কয়েকটা প্রজন্ম পরে এখানে 17 জন ছিলেন। সো এখানে কিন্তু সরাসরি উনি না, এখান থেকে অনেকের পরে তারপর হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ, সর্বশেষ মুঘল সম্রাট। তাহলে প্রথম মুঘল সম্রাটকে বাবর, শেষ মুঘল সম্রাটকে দ্বিতীয় বাহাদুর শাহ। এবং এই দ্বিতীয় বাহাদুর শাহ নামে কিন্তু একটা পার্ক আছে আমাদের পুরান ঢাকায়, আর এটার পূর্ব নাম ছিল ভিক্টোরিয়া পার্ক। ফাইন, এরপরে যাব আমরা জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের আমলটাতে। সো বাবরের আমল থেকে তোমার কি পড়া আছে? সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে সম্রাট বাবর। ফাইন, এরপরে তিনি ছিলেন চেঙ্গিস খানের বংশধর। তারপরে তৈমুর লং এর পিতার দিক থেকে তৈমুর লংয়ের আমরা তো শুনছি তৈমুর হচ্ছে একজন বিখ্যাত যোদ্ধা ছিলেন। সো তার বংশধর ছিলেন সম্রাট বাবর। আচ্ছা, এগুলো পরীক্ষায় আসবে না তেমন একটা। পরীক্ষা যেটা আসতে পারে সেটা হচ্ছে বাবরি মসজিদের কথা, যেটাও আসার চান্স কম, কারণ এটা অনেক বিতর্কিত বিষয়। সো বাবরি মসজিদ হচ্ছে ভারতে আছে, ভারতে ছিল, পরবর্তীতে সেখান থেকে হচ্ছে বাবরি মসজিদকে ধ্বংস করে ফেলা হয়। সো বাবরি মসজিদ অযোধ্যা নগরীতে উত্তরপ্রদেশে অবস্থিত। 1992 সালের 6 ডিসেম্বর এখানে হচ্ছে এই বাবরি মসজিদটা ধ্বংস করা হয়। আচ্ছা, তো সম্রাট বাবরের মধ্যে বাবরের রচিত তুজুকি বাবর বা বাবরনামা গ্রন্থই হচ্ছে প্রথম আত্মজীবনীমূলক গ্রন্থ। সো এখান থেকে দুইটা জিনিসই পরীক্ষা আসার মতো, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে আর বাবরের বইয়ের নাম কি, তুজুকি বাবর বা বাবরনামা। ফাইন, এরপরে যাও হুমায়ুনের ক্ষেত্রে। সো বাবরের পরে কি আসছে? হুমায়ুন আসছে। সো বাবরের মৃত্যুর পর তার পুত্র হুমায়ুন দিল্লি সিংহাসনে আরোহণ করেন। 1538 সালে হুমায়ুন বাংলায় প্রবেশ করেন এবং গৌড় অধিকার করেন। ভালো কথা, তিনি গৌড় নগরীর নাম পরিবর্তন করে দেন জান্নাতাবাদ। 1539 সালে শের শাহের বিরুদ্ধে তিনি যুদ্ধে হারে যান। সো শের শাহ হচ্ছে ক্ষমতা নিয়ে নেন। শের শাহের বিরুদ্ধে চৌসার যুদ্ধে হুমায়ুন পরাজিত হন এবং তিনি অতি কষ্টে আগ্রা ফিরে আসেন। 1540 সালে তিনি কনৌজের যুদ্ধে শের শাহের নিকট আবার পরাজিত হন। তাহলে বারবার উনি পরাজিত হইতেছে কার সাথে? শের শাহের সাথে। শের শাহ ছিল আফগানি। সো আফগানরাও কিন্তু আমাদের এখানে শাসন করে গেছে। 1555 সালে তৎকালীন পারস্য সম্রাট এর সহায়তায় পুনরায় দিল্লি অধিকার করেন। তাহলে আবারও তিনি দিল্লি অধিকার করতে পারেন কবে? 1555 সালে। আর 1556 সালে তিনি হচ্ছে সিঁড়ি থেকে পড়ে গিয়ে মারা যান। সো বেসিক্যালি এই সম্রাট হুমায়ুনের আমলে কিন্তু বেশ কয়েকটা কাহিনী ঘটছে। তিনি ক্ষমতা গ্রহণ করছেন হচ্ছে 1538 সালে, 30 সালের পরে 1538 সালে তিনি বাংলায় প্রবেশ করেন, সেখানে হচ্ছে গৌড় অধিকার করেন। তারপরে তিনি গৌড়ের নাম দিয়েছিলেন জান্নাতাবাদ, দেখে রাখতে পারো। 1539 সালে তিনি শের শাহের কাছে হেরে যান। তারপরে 1540 সালেও তিনি শের শাহের কাছে হেরে যান। এইটা হারার মাধ্যমে তিনি হচ্ছে দিল্লি সাম্রাজ্য হারাই ফেলেন। পরে 1555 সালে আবার ব্যাক করেন। সো মাঝখানে কিন্তু বেশ কয়েক বছর এই দিল্লি সাম্রাজ্য হুমায়ুনের কাছে অথবা মুঘল সাম্রাজ্যের কাছে ছিল না। এই সময়টুকুতে শাসন করছে কে? আফগানি শের শাহ। তখন কিন্তু গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নামে একটা রোড নির্মাণ করা হয়, এটা মনে রাখতে হবে। ওকে, ফাইন, গেল। এরপর আসবো আমরা সম্রাট আকবরের সময়ে। সম্রাট আকবর থেকে কি পড়বো? হুমায়ুনের মৃত্যুর পর তার পুত্র আকবর মাত্র 13 বছর বয়সে দিল্লির সিংহাসনে আরোহণ করেন। সো আকবরের শাসন আমল কিন্তু অনেক ইম্পর্টেন্ট এবং তার আমলে আসলে অনেক কিছু হয়েছে।
তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, আকবর 1576 সালে বাংলা জয় করেন। আমরা এতক্ষণ পড়তেছিলাম উপমহাদেশের কথা, মানে দিল্লির কথা। দিল্লি সালতানাতের পতন হয়েছে, দিল্লিতে মুঘল সম্রাটরা ক্ষমতা গ্রহণ করছে, বাট আকবর কি করছে, বাংলা জয় করছে। তার মানে ভারতের শাসন একরকম ছিল, বাংলায় শাসন কিন্তু আরেক রকম ছিল। বাংলায় সুবেদাররা শাসন করত। ওকে, তো আকবর 1576 সালে বাংলা জয় করেন। সম্রাট আকবরের সময় সমগ্র বঙ্গদেশ সোভি বাঙালা নামে পরিচিত ছিল, এটা লাগবে। এরপরে তিনি একটা বৈষম্যবিহীন ধর্ম, যেটা নাম হচ্ছে দ্বীন-ই ইলাহি। দ্বীন-ই ইলাহি মানে এটা কাইন্ড অফ একটা নতুন ধর্ম, এই ধর্মের প্রবক্তাকে সম্রাট আকবর। সো সেদিক থেকে কিন্তু সম্রাট আকবর কাইন্ড অফ বলতে পারো যে ভালো মুসলিম ছিলেন না। মুসলিম ছিলেন না বলতে মুসলিমই ছিলেন না আসলে, তিনি নতুন ধর্ম দ্বীন-ই ইলাহি এই ধর্মের প্রবক্তা। আচ্ছা, তারপরে তার সময় থেকেই সৌর বর্ষপঞ্চী এটার প্রবর্তন হয়, বাংলা সন প্রবর্তন হয়। এই প্রত্যেকটা জিনিস কিন্তু লাগবে। তাহলে বাংলা নববর্ষের কথা যেটা বলি, এটাও কিন্তু সম্রাট আকবরের আগমন থেকেই শুরু হয়। এবং তার রাজসভায় ছিল আবুল ফজল, এবং এই আবুল ফজলের নাম হয়তো আমরা শুনছি। আবুল ফজলের গ্রন্থের নাম কি লাগবে অবশ্যই পরীক্ষায়। তারপরে এখান থেকে আবুল ফজলের গ্রন্থের নাম কি, আইন আকবরী, যেখানে হচ্ছে এই আইনগুলো লেখা ছিল। অলসো দ্বীন-ই ইলাহি হচ্ছে আবুল ফজলেরই লেখা। তো ওই গ্রন্থের মধ্যে বাংলা শব্দটা সর্বপ্রথম ব্যবহার করা হয়। আমি আমার ফার্স্ট ক্লাস এটা সম্পর্কে বলছিলাম। তারপরে আকবরের রাজসভার গায়ক ছিলেন তানসেন। তানসেনকে বুলবিলে হিন্দ বলা হয়। এবং ভারতের সেকেন্ড রায় আকবরকে সমাধিস্থ করা হয়। সো এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আকবর থেকে যদি পরীক্ষায় আসে, কি আসতে পারে? প্রথম কথা হচ্ছে তার নতুন ধর্মের নাম কি, তার রাজসভায় যে ছিল আবুল ফজল তার সম্পর্কে প্রশ্ন আসতে পারে, আবুল ফজলের বইয়ের নাম কি সেটা থেকে প্রশ্ন আসতে পারে, এবং বাংলা জয় করেন কে এটাতে আসতে পারে, কবে জয় করেন এটা আসতে পারে, বাংলা শব্দ ব্যবহার করেন কে এটা আসতে পারে, বুলবুলে হিন্দ বলা হয় কাকে, এবং আকবরকে কোথায় দাফন করা হয়। সো এই প্রত্যেকটা জিনিসই আমাদের এখান থেকে লাগবে। তারপর মোহাম্মদ জাহাঙ্গীর থেকে কি লাগবে? সম্রাট আকবর বাংলা জয় করলেও বাংলায় মুঘল শাসন সুপ্রতিষ্ঠিত করেন কে? মুঘল শাসন সুপ্রতিষ্ঠিত করেন জাহাঙ্গীরের আমলই হয়। সো জাহাঙ্গীরের কি বলা যায়, বিবাহ করেন, বিবাহের বউয়ের নাম লাগবে না ভাই। সম্রাট জাহাঙ্গীর নিজ নামে মুদ্রার প্রচলন করেন। সো এটা লাগবে, মুদ্রার প্রচলন। তারপরে এখান থেকে আমাদের আর তেমন একটা গুরুত্বপূর্ণ কিছু নাই। তিনিও হচ্ছে তুজুকি জাহাঙ্গীর লিখছে, যত অত বেশি জনপ্রিয় কিছু না। তারপরে যাও শাহজাহান, তাজমহলের শাহজাহান সবাই চিনি আমরা। সো প্রিন্স অফ বিল্ডার্স বলা হয় তাকে। তার আমলে খুব গুরুত্বপূর্ণ বেশ কিছু স্থাপত্য নির্মিত হয়েছে। তার মধ্যে আগ্রার তাজমহল একটা, ময়ূর সিংহাসন, দেওয়ানে আম, দেওয়ানে খাস, এই প্রত্যেকটাই লাগবে। এখানে ঘাস না, এটা খাস হবে। ওকে, দিল্লির লালকেল্লা, আগ্রার মতি মসজিদ। পরীক্ষা আসলে আসলে আগ্রার তাজমহলটাই আসে, আর দেওয়ানে আম, দেওয়ানে খাস এগুলো থেকেও আসে। সম্রাট শাহজাহানের বউয়ের নাম কি ছিল? মমতাজ, সবাই জানি। সো এখান থেকে মমতাজের নামটা লাগবে। আর বাকিটুকু যদি আমরা যাই, কোহিনূর হীরা শোভাবর্ধন করত। এটা কিন্তু এই সম্রাট আকবরের আমলেই এই কোহিনূর হীরাটা প্রতিষ্ঠিত হয় বলতে কি, বানানো হয়। সো পরবর্তীতে এই কোহিনূর হীরারা এটা কোথায় চলে গেছে? ব্রিটিশ রানীর মুকুট, মাথার মধ্যে দেখবা যে একটা মুকুট আছে, সেই মুকুটের মধ্যে কিন্তু কোহিনূর হীরাটা আছে। এই কোহিনূর হীরা কে নিয়ে গেছিল? ব্রিটিশরা যখন আমাদের ভারতে শাসন করতে আসছিল, তখন এটা দেখে তারা হচ্ছে ব্রিটিশ রানীর জন্য নিয়ে গেছিল। ওকে, তারপরে যাব সম্রাট আওরঙ্গজেব। তো সম্রাট আওরঙ্গজেব তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ শাসক, সম্রাট আওরঙ্গজেব। তবে তার একটা কাহিনী আছে। তার যে ভাইরা ছিল, অর্থাৎ সম্রাট শাহজাহানের যে ছেলেরা ছিল, ছেলেরার সাথে ক্ষমতা তো একটা ভাগ বন্টন হয়। ধরো ছেলে 4 জন, এখন কোনো একজন তো ক্ষমতা পাবে, মানে বাকি 3 জন তো ক্ষমতা পাবে না। এই আওরঙ্গজেব উনি যেটা করছেন, তিনি বাকি ওনার যে ভাইরা ছিল, ভাইদেরকে মেরে ফেলছেন। এদিক থেকে ধরো ফ্যামিলির পার্সন হিসেবে তিনি অনেক খারাপ মানুষ ডেফিনেটলি, বাট শাসক হিসাবে তিনি সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন। এবং ফতোয়ায়ে আলমগীরি, তাকে আলমগীর বলা হয়, কিন্তু বাদশাহ আলমগীর বলা হয়। তো ফতোয়ায়ে আলমগীরি এইটা হচ্ছে তিনি বইটা লিখছেন, এবং সাথে হচ্ছে ইসলামী অর্থনীতি চালু করেন। এবং তার আমলে মোটামুটি বলা যায় যে দেশে শরিয়া শাসনের মতো অবস্থা ছিল। আচ্ছা, এবং তার আমলে ছিল মীর জুমলা, যিনি ঢাকায় রাজধানী স্থাপন করেন। ওকে, এখান থেকে আমাদের আর কিছু লাগবে না। তাকে জিন্দাপীর বলা হতো, লাগবে না, এটা পরীক্ষা আসবে না। নেক্সট, দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। তো দ্বিতীয় বাহাদুর শাহ জাফর তিনি ছিলেন সর্বশেষ মুঘল সম্রাট। এবং কত সালে তিনি মারা যান? 1858 সালে তাকে রেঙ্গুনে, মানে মায়ানমারের যে রেঙ্গুন, সেখানে নির্বাসন দেওয়া হয়। আর পরবর্তীতে 1862 সালে তিনি মারা যান। তো এটা লাগবে না, লাগবে হচ্ছে 1858 সালে যখন সিপাহী বিদ্রোহ হয়, তখন ইংরেজরা ভাবলো
যদি মুঘল সম্রাটরা বাইচা থাকে তাহলে কোনো না কোনো একদিন এ আমাদের বিরুদ্ধে আবার এসে লড়া শুরু করবে। সো ইংরেজরা প্ল্যান করে মুঘল সম্রাটের সর্বশেষ যিনি সম্রাট ছিলেন তাকে হচ্ছে বিতাড়িত করে দেয় দেশ থেকে। এইভাবে হচ্ছে মুঘল যারা ছিল তারা আমাদের দেশ থেকে বিতাড়িত হয়ে যায়। ওকে, মাঝখানে হচ্ছে শের শাহের কথা পড়ছিলাম না, 1538 সালের কথা, 1539 সালের কথা। 1539 সালে তিনি হারাইছেন, কিন্তু ওইটা অত বেশি ভাইটাল কিছু ছিল না। পরবর্তীতে 1540 সালে দিল্লির ক্ষমতা হারায় যায় হুমায়ুনের কাছ থেকে, এবং সেটা গ্রহণ করেন হচ্ছে শের শাহ। 1540 থেকে 1555 পর্যন্ত এই 15 বছর এইটা শাসন করেন কে? শের শাহ। এবং তার আমলে সড়কে আজম নির্মাণ করা হয় গ্র্যান্ড শের শাহ ট্রাঙ্ক রোড। এটা নির্মিত হয় শের শাহ কবলিয়ত এবং পাট্টা ব্যবস্থার প্রচলন করেন, এবং সর্বপ্রথম ডাক ব্যবস্থার প্রচলন তিনি করছেন। মুদ্রা ব্যবস্থার সংস্কার করে লাগবে না। আফগান দুর্গ নির্মাণ করেন, বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগার। আর হচ্ছে এখান থেকে তেমন একটা গুরুত্বপূর্ণ কিছু লাগবে না। সো এখান থেকে শের শাহ থেকে কি পড়বা? এই আফগান গ্র্যান্ড ট্রাঙ্ক রোড শের শাহ যেটা বানাইছে, আর পাশাপাশি কবলিয়ত পাট্টা ব্যবস্থার প্রচলন, সর্বপ্রথম ডাক ব্যবস্থার প্রচলন। মোটামুটি তোমার পরীক্ষার জন্য সুশাসন থেকে এতটুকুই। এরপরে এই যে জায়গাটুকু আছে 5 স্টার, সব ভুলে গেলেও ভোলা যাবে না, তা হচ্ছে এটা। তাহলে বাংলাদেশের স্থাপত্য কি কি? শায়েস্তা খানের আমলে দেখো, শায়েস্তা খান, শাহ সুজা, শের শাহ, মীর জুমলা, মির্জা আহমেদ জান, এরা কারা? এরা হচ্ছে ধরো যখন উপমহাদেশে মানে ভারতে বা দিল্লিতে আকবর, আওরঙ্গজেব, শাহজাহান এনারা শাসন ক্ষমতায় ছিলেন, তখন এনাদের অধীনস্থ হয়ে বাংলায় শাসন করত এই সুবেদাররা। তাহলে সুবেদার শায়েস্তা খান, সুজা, শের শাহ তো আলাদা ছিল, মীর জুমলা, এদের আমলে কিন্তু এই শাসনগুলা হয়েছে বা এই স্থাপত্যগুলো নির্মিত হয়েছে। কি কি আছে? লালবাগ কেল্লা, এখান থেকে 7 গম্বুজ মসজিদ, 7 গম্বুজ কিন্তু এটা 60 গম্বুজ মসজিদ না। লালবাগ কেল্লা কোথায় অবস্থিত? লালবাগে অবস্থিত। 7 গম্বুজ মসজিদ এটা চকবাজারে অবস্থিত। তারপরে শাহ সুজা বানাইছে বড় কাটরা মসজিদ, তারপর হচ্ছে হুসেনি দালান। বড় কাটরা এবং হুসেনি দালান দুইটাই হচ্ছে চকবাজারে অবস্থিত। আচ্ছা ঠিক আছে, বড় কাটরার চকবাজার আর হুসেনি দালান হচ্ছে ঢাকা নাজিমউদ্দিন রোড। এগুলো সবগুলাই কিন্তু ঢাকা মেডিকেলের আশেপাশে জায়গা। মানে ধরো চকবাজার, লালবাগ, নাজিমউদ্দিন রোড প্রত্যেকটাই ঢাকা মেডিকেলের আশেপাশে। ঢাকা মেডিকেলের হল থেকে অপোজিটে গেলে নাজিমউদ্দিন রোড, পিছনে গেলেই চকবাজার, আর কি বলে আর একটু ব্যাকওয়ার্ড গেলেই হচ্ছে লালবাগ। এই তো শের শাহ, আফগান দুর্গ, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, ইন্দ্রাকপুর দুর্গ, চকবাজার, এখান থেকে আবিজাবি আছে। মীর জুমলা ঢাকা গেট নির্মাণ করেন, এটা কিন্তু আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এটা অবস্থিত। তারপর মির্জা গুলাম পীর, তিনি হচ্ছে তারা মসজিদ নির্মাণ করছে আরমানিটোলায়। সেখানে যতগুলো আছে প্রত্যেকটাই কিন্তু এখানে লাগবে, ঠিক আছে? এখানে কোনোটাই ছোট করার মতো না, সবগুলাই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। লাস্ট অফ অল মুঘল আমলে ভারতের স্থাপত্য। সো মুঘল আমলে ভারতে কি কি স্থাপত্য ছিল? সম্রাট আকবর, সম্রাট শাহজাহান, এই দুজনেরটা পড়লেই হবে। দেখো সম্রাট আকবরের সময় ছিল জুধাই মহল আর হচ্ছে ফতেহপুর সিকরি, এই দুইটাই লাগবে। স্বর্ণ মন্দির দরকার নেই। দেওয়ানে আম, দেওয়ানে খাস, এটা লাগবে। আগ্রার তাজমহল লাগবে, সাথে হচ্ছে ময়ূর সিংহাসন তো পড়ছই। তাহলে এখান থেকে তোমার এটাও আগ্রা, এটাও আগ্রা। সো বেসিক্যালি আগ্রাতেই হচ্ছে এই স্থাপত্যগুলো নির্মিত হয়েছিল। পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এইসব। আর আমাদের জিকে ইংলিশের ক্ষেত্রে ফুল কোর্সটা আছে, এর চেয়ে বেশি বেটার ফুল কোর্স জিকে ইংলিশের জন্য তুমি অন্তত বাংলাদেশে আর পাবা না। সো বেটার হয় জিকে এবং ইংলিশের ক্ষেত্রে এই কোর্সটা তোমার পারচেস করে রাখা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।